নরেন্দ্র মোদী বাড়িতে বসে দাড়ি বাড়িয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার চেষ্টা করেছেন, মন কি বাত বলেছেন, কিন্তু ভারতের সাধারণ মানুষের মন কি বাত কি সেটা তিনি শোনেননি। মমতা ব্যানার্জি এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল দাগ কেটেছেন, পাবলো পিকাসো হওয়ার চেষ্টা করেছেন। অর্ধেক যুদ্ধ জেতা হয়ে গেছে, বাদবাকি যুদ্ধটার জন্য লড়াই চলছে। নমস্কার, বিবিধ.in-এর বিবিধর বৈঠকখানায় আপনাদের স্বাগত। আমরা রয়েছি এই মুহূর্তে হাওড়ার জোনাল অফিস সিপিআইএম-এর। আমাদের সাথে রয়েছেন সংযুক্ত মোর্চার বামফ্রন্ট মনোনীত প্রার্থী দীপশিতা ধর। দীপশিতা, তোমার বিবিধর বৈঠকখানায় স্বাগত। নমস্কার। দীপশিতা, প্রথমেই আমি যেটা জানতে চাইবো, কেমন আছো? ভালো আছি, একটুখানি বুঝতেই পারছো গলাটা খারাপ হয়েছে। এই প্রতিদিনের মিটিং মিছিল প্রচার, তার সঙ্গে আমার পলিন গ্রেন থেকে অ্যালার্জি আছে, তো সেই সবটা মিলিয়ে একটুখানি শরীরটা খারাপ আছে, বাট মনটা একদম পারফেক্ট, খুব ভালো আছে। মানে মানসিকভাবে ভালো আছো বলছো? মানসিকভাবে অনেক ভালো আছি। মানসিকভাবে ভালো কিভাবে আছো? মানে এত প্রত্যাশার চাপ তোমার উপর, কারণ আমরা আসার সময় মানুষের সাথেও কথা বলছিলাম, তোমাদের হাওড়া জেলার যারা তোমার সিনিয়র লিডার যারা রয়েছেন, বর্ষিয়ার নেতৃত্বদের সাথেও কথা বলছিলাম, বাম মনস্ক মানুষ যারা রয়েছেন, তাদের সবার প্রত্যাশা কিন্তু তোমার উপর, যে দীপশিতা এবার মানে সবার হয়ে লড়বে এবং জিতবে। এই প্রত্যাশার চাপ কতটা তোমার কাছে? এই প্রত্যাশার চাপের চাইতে এই যে এতগুলো মানুষ, সেই মানুষরা আমাদের নিয়ে, মানে ব্যক্তি দীপশিতা নয়, আমাদের মতো অনেককে নিয়ে যে তারা স্বপ্ন দেখছেন। আমি প্রতিদিন যখন প্রচারে বেরোচ্ছি, বিভিন্ন জায়গায় এরকম হয়েছে, মহিলা এসে কাঁদছেন, আমি যখন জিজ্ঞেস করছি তুমি কেন কাঁদছো, তো সে বলছে তোমাদের দেখে আশা পাচ্ছি, ভরসা খুঁজে পাচ্ছি, মনে হচ্ছে আরও কটা বছর বাঁচা যায়, যেটা আগে আজ থেকে আর কয়েক মাস আগে হয়তো ভাবছিলাম না। তো এই যে একটা অদ্ভুত ভালোবাসা, এতটা স্নেহ, এর চেয়ে তো একটা মানুষের জীবনে আর বেশি পাওয়ার কিছু থাকে না। এবং আমার মনে হয় এই ভালোবাসাগুলোই আমাদের প্রতিদিন স্পিরিট যোগাচ্ছে লড়ার, জেতার, মানুষকে ভালো রাখার। কালকেও একটি মেয়ের সঙ্গে দেখা হয়েছে, ও কাঁদছিল, আমি যখন ওকে জিজ্ঞেস করলাম, ও বললো যে দিদি, বিগত 10 বছরে আমি একদিনের জন্য ভোট দিতে পারিনি, একটা ভোট আমি নিজে দিতে পারিনি। আজ তোমরা এসছো, আজ এতজন এসছে, লাল ঝান্ডার ছেলেমেয়েরা, মনে হচ্ছে এইবার যেন পারবো। সেই যে একটা আবেগের জায়গা, সেই আবেগের জায়গা থেকে আমি মানসিকভাবে খুব ভালো রয়েছি, খুব স্পিরিটেড রয়েছি, এবং আমাদের জয় নিশ্চিত। জয় নিশ্চিত যারাই বলছেন তারা বিভিন্ন ব্যবধান বলে দিচ্ছেন, তুমি কি ব্যবধান নিয়ে কিছু বলবে? না, আমি যদিও যে সাবজেক্টে আমি পড়াশোনা করি, তাতে আমাদের স্ট্যাটিস্টিক্স এবং নম্বর খুব ইম্পর্টেন্ট হয়, বাট আমার মনে হয় রাজনীতিতে অঙ্কের হিসাবটা চলে না। আমরা এই মুহূর্তে যা দেখার চেষ্টা করছি, একটা ট্রেন্ড, মানে আজ থেকে 6-7 মাস আগেও তো আমরা একটা বাইনারি দেখছিলাম, তৃণমূল এবং বিজেপি, কোথাও আমরা ছিলাম না, মানে মেইন স্ট্রিম মিডিয়ার যে ইমাজিনেশন, যে পিকচারে। আজ কিন্তু ইভেন আসলে তোমরা ছিলে, তুমি সেটা বলছো? অবশ্যই আমরা রাস্তায় ছিলাম, কিন্তু মিডিয়ার যে রিপ্রেজেন্টেশন তাতে আমরা ছিলাম না। আজকে আমরা এতটা বেশি প্রমিনেন্ট হয়েছি যে ইভেন ওই মেইন স্ট্রিম মিডিয়ারাও আমাদের দেখাতে বাধ্য হচ্ছে। সেটা তো আমাদের বার্ষিক জয়, আমরা উই হ্যাভ অলরেডি ওন দ্য হাফ অফ দ্য ব্যাটল। তো অর্ধেক যুদ্ধ জেতা হয়ে গেছে, বাদবাকি যুদ্ধটার জন্য লড়াই চলছে, 2 তারিখ বোঝা যাবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, মানে কি কি ইস্যু নিয়ে তুমি ভোট চাইছো মানুষের কাছে? একটা যেটা আমাদের ম্যানিফেস্টোতে বলা হয়েছে, ম্যানিফেস্টোর যে বেসিক আইডিয়া, সেই বেসিক আইডিয়া তো যে আমাদের প্রায়োরিটি হবে কর্মসংস্থান। আমরা ডাইরেক্ট গিয়ে বলছি, যদি আমরা সরকারে আসি, সিঙ্গুরে কারখানা হবে, নয়াচরে কেমিক্যাল হাব হবে, আমরা পশ্চিমবঙ্গের বুকে সেক্টর 5 বানিয়েছি, সেক্টর 7, সেক্টর 8, সেক্টর 9, সেক্টর 10 হবে। কর্মসংস্থান আমাদের প্রায়োরিটি। সেকেন্ড, রিস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই যে ছেলেমেয়েগুলোর কান্না, যে মহিলাদের কান্না আমরা দেখছি, যারা বিগত বছরে নির্দিষ্ট রাজনৈতিক দলের হওয়ার কারণে ভোট দিতে পারলেন না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইলেকশন বন্ধ হয়ে গেল, এই যে আমি আজকে রাজনীতি করতে পারছি, তার কারণ তো আমি আমার কলেজে, আমার ইউনিভার্সিটি রাজনীতি করতে পেরেছি, নির্বাচনে অংশগ্রহণ করেছি। ফলে আমরা তো বলি এটা পার্টিসিপেটিভ ডেমোক্রেসির কথা, গণতন্ত্রে অংশগ্রহণ করার কথা। তো আমার বয়সী ছেলেমেয়েরা যারা এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, তারা তো এই গণতন্ত্রে ভাগই নিতে পারছে না, গণতন্ত্র কি জানতেই পারছে না, অংশগ্রহণই করতে পারছে না। ওই রিস্টোরেশন অফ ডেমোক্রেসির মধ্যে দিয়ে ইয়াং ইউথ, যারা ভবিষ্যৎ, তাদেরকে আরও বেশি গণতন্ত্রের মধ্যে সামিল করা। আর একটা যেটা বালির ক্ষেত্রে, সেটা হচ্ছে, তুমি জানবে যে বালির, তুমি যখন এসেছো, একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচারের অসুবিধা, রাস্তাঘাটের খারাপ অবস্থা, নিকাশি ব্যবস্থার খারাপ অবস্থা হয়েছে, এবং তার একটা মেজর কারণ, মানে মিউনিসিপ্যালিটিতে এই পুরসভাটা যুক্ত হওয়ার পর ট্যাক্স কালেকশন সমস্ত কিছু বেড়েছে, কিন্তু যেহেতু তারপর থেকে নির্বাচন হয়নি, ফলে যে কাউন্সিলররা তারা তো অ্যাকাউন্টেবল নন। ফলে যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার, জল, কল, লাইট, এগুলো যাদের করার কথা ছিল, আমরা বামপন্থীরা তো ডেমোক্রেসিকে একদম মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, পৌরসভার মধ্যে দিয়ে। তো সেই জায়গাগুলো আমরা যদি বালিতে জিতে আসার পর আমাদের প্রথম টাস্ক হবে এই বালির মধ্যে নির্বাচনটা করানো, মিউনিসিপ্যালিটি নির্বাচন করানো, এবং যারা মানুষের জন্য কাজ করতে চান
তারা মানুষকে নির্বাচিত করবেন এবং এই বেসিক যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো মানুষকে আর ফেস করতে হবে না। তার মানে বলছো যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে গণতন্ত্র নেই? গণতন্ত্র অনেকটা হ্যাঁ অনেকটা মানে আমি বলবো অনেকটা কমেছে, অনেক ভীষণ রকম। আমরা দেখলাম পঞ্চায়েত নির্বাচন 50% সিটে উইদাউট কন্টেস্টে শাসক দল জিতে গেলেন। মানে এটা সম্ভব না, সে তুমি যতই পরাক্রমশীল হও না কেন। এবং আমার মা নিজে পঞ্চায়েতের প্রার্থী ছিলেন, আমি দেখেছি পঞ্চায়েত ইলেকশনের দিন সকালবেলা তাকে মারতে মারতে বুথ থেকে বার করে দেওয়া হয়েছে। এবং মা বলেছে যখন নমিনেশন দেওয়ার সময় দ্যাট ইটসেলফ ওয়াজ আ স্ট্রাগল, অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মনোনয়ন জমা করতে পেরেছেন। আমরা দেখেছি সেই ছবিটা যেখানে দুজন 50 মহিলা তারা মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, তৃণমূলের লোকরা তার শাড়ি টেনে খুলে তাকে মারধর করছেন। তো এটা তো একটা গণতান্ত্রিক রূপ হতে পারে না। তো সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা মানে সেটা যে দলই করুন না কেন, যদি কোনো দলের মনে হয় তারা জোর জবরদস্তি করে নিজেদের দিকে জনমত নিয়ে আসবেন, সেটা সবসময় ক্ষণস্থায়ী, সেটা সঠিক নয়। যে কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে আমরা। তাই পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্র ফিরিয়ে আনাটা চ্যালেঞ্জ, পশ্চিমবঙ্গের বুকে মানুষের গণতন্ত্রে অংশগ্রহণ করাটা চ্যালেঞ্জ, যেটাকে নিয়ে আমরা এগোচ্ছি। বেশ, তো তুমি তো সংযুক্ত মোর্চার প্রার্থী। আমি এই প্রশ্নটা তোমার অন্যান্য কমরেডদেরও করেছি। সংযুক্ত মোর্চা নিয়ে বিরোধীরা যেটা বলছে যে সংযুক্ত মোর্চা আসলে সোনার পাথরবাটি, এই বিষয়ে কি বলবো? বিরোধীরা তো অনেক কিছুই বলছেন। দিলীপ বাবু কালকে মমতা ব্যানার্জি সম্পর্কে একটা কথা বলেছেন, ফলে তাদের কথাগুলোর রুচি বা তাদের কথাগুলোর কতটা পলিটিক্যাল রেলিভেন্স আছে আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু যদি সংযুক্ত মোর্চা তুমি দেখো, প্রথমে বাম কংগ্রেসের জোট ছিল এবং আমরা বামপন্থীরা বিশ্বাস করি কংক্রিট অ্যানালাইসিস অফ কংক্রিট সিচুয়েশন। পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের মনে হয়েছিল যে বিজেপি তৃণমূল এই দুজনকে যদি আমাদের একসাথে লড়তে হয়, এই দুটো সাম্প্রদায়িক ফ্যাসিস্টিক শক্তির বিরোধী সমস্ত মানুষের জোট দরকার। কংগ্রেসের সঙ্গে আমাদের জোট হয়, যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়, তারাও আমাদের যে কমন মিনিমাম প্রোগ্রাম সেই কমন মিনিমাম প্রোগ্রামে তারা রাজি হন। ফলে আমরা বলেছি তৃণমূল বিজেপি বিরোধী যা যা শক্তি রয়েছে তারা এক জায়গায় আসুন। আমাদের প্রাইমারি লক্ষ্য অবশ্যই ওই কেন্দ্রের যে বিজেপি সরকার, সাম্প্রদায়িক সরকার, তাকে হারানো। আমরা মনে করি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ওই বিজেপির আসার পথ সুগম করেছেন। তৃণমূল কংগ্রেস তার নেতাদের, তার মন্ত্রীদের, তার এমএলএ এমপিকে বিজেপিতে পাঠিয়ে বিজেপির সংগঠন তৈরি করেছেন। সুতরাং যদি বিজেপিকে পশ্চিমবঙ্গে রুখতে হয় তাহলে তৃণমূলকেও হারাতে হবে। যদি তৃণমূলকে আমরা না হারাই, ওটা বিজেপির বি টিম হিসেবে কাজ করবে। তাই ওই সাম্প্রদায়িক শক্তি বিরোধী সমস্ত যে দল, সমস্ত যে শক্তি, তাদের আমরা এক জায়গায় নিয়ে এসেছি। এবং যদি এইটা সত্যিকারের আমরা সিস্টেমেটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি, আমার মনে হয় এর চেয়ে ভালো মডেল, এর চেয়ে ভালো অল্টারনেটিভ আর পশ্চিমবঙ্গের বুকে কিছু হতে পারে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তুমি এক্ষুনি বললে যে পশ্চিমবঙ্গে বিজেপিকে তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে। 2011-র পর তোমরা কি সঠিকভাবে বিরোধী দলের দায়িত্ব পালন করতে পেরেছিলে? দেখো, যেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, 34 বছর ধরে আমরা ক্ষমতায় ছিলাম এবং সেই 34 বছরের শেষের দিকে এমন বহু মানুষ যারা আদর্শে বিশ্বাস করেননি, যারা এই জন্য আমাদের সঙ্গে এসেছিলেন কি আমরা সরকারে রয়েছি, সরকারের সুযোগ সুবিধা ইত্যাদি নেওয়ার জন্য বহু মানুষ, সুবিধাবাদী মানুষজন আমাদের মধ্যে এসেছিলেন এবং শেষ দিকে কিছু ভুল ত্রুটি বিচ্যুতি হয়েছে। এবং নির্বাচন শেষের পর, পট পরিবর্তনের পর এই মানুষগুলোই সবার প্রথমে দল পরিবর্তন করেছেন, তৃণমূলে গেছেন, নিজেদের যে ঝান্ডা সেই ঝান্ডার রং বদলেছেন। এবং অনেকটা দিন পর্যন্ত তো আমরা যেহেতু সরকারি ছিলাম। সেই শতাংশটা কত? আমি আবার বলেছি, আমি ওই পার্সেন্টেজের হিসাবে। তুমি যা বললে এটা তো একটা বিস্ফোরক কথা, মানে যারা সুবিধা নিত তারা তৃণমূলে গেছে। তো 2011 যদি আমি দেখি, শুধুমাত্র, এবং এটা শুধুমাত্র সিপিএম এর ক্ষেত্রে নয়, তুমি দেখো তৃণমূলের সময়ও যারা সবচেয়ে বেশি সুবিধা নিলেন, মুকুল রয়, শুভেন্দু অধিকারী, গ্রাউন্ড লেভেলের ভোটারদের কথা বলছি আমি, ভোটারদের কথা বলছি আমি, নেতাদের কথা বলছি। আমি নেতাদের কথাই বলছিলাম। আমি বলছিলাম যে বহু মানুষ, হ্যাঁ, বহু মানুষ যারা ক্ষমতায় আছি বলে আমাদের সঙ্গে আমাদের পার্টির মিটিং মিছিলে গিয়ে বিভিন্ন জায়গায় পদ পেয়েছিলেন, তারা সবার আগে পদ পরিবর্তন মানে দল পরিবর্তন করেছেন। এবং 2011-র পর তুমি যেটা বলছিলে যে বিরোধী রাজনীতিতে আমরা সঠিকভাবে আমাদের কাজ করতে পেরেছি কিনা, অনেক বছর তো আমাদের বিরোধী রাজনীতিতে থাকার বা সেই অভ্যাসটা চলে গেছিল, বহু মানুষ জানতেন না। আমার আগের যে জেনারেশন তারা যখন থেকে রাজনীতি করছে তখন থেকে আমরা সরকারে রয়েছি। ফলে এটা তো সঠিক কথা, মানে প্রথম দিকটায় বুঝে উঠতে আমাদের রোল কী হওয়া উচিত, আমাদের কিভাবে রিয়াক্ট করা উচিত, আমাদের মেশিনারিকে কিভাবে অর্গানাইজ করা উচিত, সেটা বুঝে উঠতে সময় লেগেছে। এবং সেই জন্য এতগুলো বছর সময় লেগে গেল।
এটা 34 বছর ধরে একটা দল সরকারে রয়েছে, তুমি আমাদের 5টা বছর তো দেবে। তাহলে তুমি একা তো তৃণমূলকে দায়ী করতে পারো না বিজেপির উত্থানের জন্য, বামও তো সমানভাবে দায়ী। আমি 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 কমপ্লিট করি। আমি যখন বলছিলাম যে পশ্চিমবঙ্গে বিজেপিকে আনার পিছনে তৃণমূল দায়ী, তার দুটো অ্যাসপেক্ট ছিল। প্রথম অ্যাসপেক্টটা থিওরিটিক্যাল, সেটা হচ্ছে যেভাবে মমতা ব্যানার্জি আইডেন্টিটিকে নিয়ে পলিটিক্স করেছেন 34 বছর বা তার আগে 10 বছর, কংগ্রেস অথবা বামপন্থীদের কিন্তু কখনো কোনো মুসলমান মানুষকে গিয়ে বলতে হয়নি বাবু তুমি মুসলমান, আমায় ভোট করো, তোমার মসজিদ আমি বানিয়ে দেবো, আমায় যদি ভোট না করো তোমার কিন্তু সমস্যা আছে, বিজেপি চলে আসবে, আমাদের কখনো বলতে হয়নি। আমরা মুসলমান মানুষের কাছে গেছি, গিয়ে বলেছি তুমি যদি কৃষক হও তোমার ফসলের দাম দেবো আমি, তুমি আমার কাছে এসো, তুমি যদি মজদুর হও তোমার ঘামের দাম দেবো আমি। মমতা ব্যানার্জি যেটা করলেন ওই উলেমাদের সঙ্গে, ইমামদের সঙ্গে, মাথায় সাদা কাপড় দিয়ে, মানে রোজা না রেখে ইফতারে গিয়ে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে তিনি মুসলমান মানুষের যে জীবন জীবিকার প্রশ্ন, সেই প্রশ্নটাকে সরিয়ে তার পরিচিতিকে নিয়ে রাজনীতি করলেন। একজন মুসলমান মানুষ প্রথমবার কাউকে ভোট করলেন কারণ তিনি মুসলমান। এই যে রাজনীতির পরিচয় এবং তার ধার্মিক পরিচয়কে এক করে দেওয়া, এটাই তো হিন্দুত্ব, এটাই তো আরএসএস এর পলিটিক্স। আমরা দেখলাম মতুয়াদের তিনি একইভাবে নিয়ে এলেন, আজকে সেই মতুয়ারা কোথায়, আজকে সেই মতুয়াদের কিভাবে বিজেপি ব্যবহার করছে। তো এই যে থিওরিটিক্যাল জায়গাটা, একটা সময় পশ্চিমবঙ্গ পার্টি সোসাইটি ছিল, আমরা এতগুলো বছরে কখনো কোনো দাঙ্গা দেখিনি, এত ইন্টারেস্টিং একটা কম্পোজিশন পশ্চিমবঙ্গে, 30% মানে উত্তরপ্রদেশের পর সবচেয়ে বেশি মুসলমান মানুষ পশ্চিমবঙ্গে বাস করেন। আবার সেই পশ্চিমবঙ্গেই এতজন হিন্দু রিফিউজি মানুষ যারা ওপার বাংলা থেকে এসছেন, এই দুটো ভীষণ রকম কন্ট্রাডিক্টরি, মানে প্রবাবেল কন্ট্রাডিক্টরি গ্রুপের মধ্যে কিন্তু কখনো দাঙ্গা হয়নি, কারণ সেই সময় যারা বামপন্থীরা যারা সরকারে ছিলেন তারা মানুষের জীবন জীবিকার প্রশ্নে তাকে রাজনীতিতে জুড়েছিলেন, তার পরিচিতিটা গৌণ হয়ে গেছিল, সেকেন্ডারি হয়ে গেছিল। মমতা ব্যানার্জি পরিচিতিকে সামনে এনেছেন এবং পরিচিতির রাজনীতিতে বিজেপির চেয়ে বড় খেলোয়াড় কেউ হতে পারে না। তাই আমরা বলছি থিওরিটিক্যালি মমতা ব্যানার্জি বিজেপিকে সাহায্য করেছেন। এবং দ্বিতীয় যেটা তুমি বলছিলে, আমাদের কিছু কিছু মানুষ আমাদের থেকে দল ছেড়ে গেছেন, কাউকে জোরপূর্বক মানে ফোর্সফুলি যেতে বাধ্য করা হয়েছে, কেউ কেউ হয়তো স্বেচ্ছায় গেছেন, তাদের মনে হচ্ছে ওখানে গেলে ভালো থাকবে। কিন্তু তৃণমূলের মানে ক্ষমতায় থাকা অবস্থায় যেভাবে তার একের পর এক মন্ত্রী, এমএলএ, এমপি বিজেপিতে যাচ্ছে, এটা তো আনন্যাচারাল। 179 এটা দিয়ে তুমি জাস্টিফাই করবে কি করে? আমি বলছি 179 জনের তালিকা বিজেপির, তার 90 জন তৃণমূল থেকে এসছে, মানে বিজেপির যে বর্তমান স্ট্রাকচারটা সেটা তো প্রোভাইডেড বাই তৃণমূল। তাই আমরা বলছি পশ্চিমবঙ্গে বিজেপিকে আনার পিছনে তৃণমূলের একটা ভয়ঙ্কর রোল। আরেকটা যেটা তুমি বলছিলে যে আমরা বিরোধী রাজনীতিটা করতে পারিনি, সেই ভ্যাকিউমটা বিজেপি নিয়েছে, যদি আমি ঠিকঠাক বুঝে থাকি। এবার তুমি দেখো এই পঞ্চায়েত নির্বাচন, আমি এবার ফিরে আসি, পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে দেওয়া হলো না, মারপিট হলো, সন্ত্রাস হলো, না সেই একই জায়গায় বিজেপি কিন্তু বিভিন্ন জায়গায় জমা দিতে পেরেছে। বহু মানুষের মনে হলো মানে যেভাবে তৃণমূল আমাদের রোখার জন্য, বামপন্থী কংগ্রেসদের রোখার জন্য যতটা ময়দানে নেমেছিল, আজ থেকে 5 বছর আগে পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত কিন্তু তৃণমূল বিজেপির জন্য তা করেনি। বিজেপিকে একটা খোলা জায়গা করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বুকে আরএসএস এর যে শাখা, সেটাই বিগত 10 বছরে কয়েক গুণ বেড়ে গেছে। মমতা ব্যানার্জির আন্ডারে, মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছে। আমরা দেখলাম ওই অনুব্রত মণ্ডল হনুমান জয়ন্তী করছেন, ব্রাহ্মণ ভোজন করছেন, এই সমস্ত কিছু তো আরএসএস এর পলিটিক্স, সেগুলোকে আমরা ইনস্টিটিউশনালাইজ করেছি, প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছি। মমতা ব্যানার্জি ক্লাবগুলোকে দুর্গাপুজো করার জন্য টাকা দিয়েছেন। এটাই তো মানে যে বেসিক যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণা, সেপারেশন অফ রিলিজিয়ন ফ্রম দ্য স্টেট, সেটাকে ভেঙে প্রথমবার সরকার একেবারে পুজোর মধ্যে পর্যন্ত ঢুকে গেছে। তো এই সবের মধ্যে দিয়ে বিজেপির জন্য একটা জায়গা তৈরি হয়েছে এবং যেভাবে আমাদের উপর আক্রমণ হয়েছে, সন্ত্রাস হয়েছে, এবং এটা সত্যি ঘটনা যে কিছু ক্ষেত্রে আমরা আরো বেশি আমাদের সক্রিয় হওয়া উচিত ছিল, আরো বেশি কমরেডদের পাশে পৌঁছে যাওয়া উচিত ছিল, আরো বেশি কনফিডেন্স দেওয়া উচিত ছিল। কিছু ক্ষেত্রে আমরা পারিনি। যেহেতু আমরা পারিনি, ওই জায়গাটাকে বিজেপি যেহেতু তখন কেন্দ্রের সরকারে রয়েছে, মানি পাওয়ার রয়েছে, মাসেল পাওয়ার রয়েছে, অনেকের মনে হয়েছে যে অ্যাটলিস্ট আমি যদি এখন বিজেপির ঝান্ডাটা ধরি আমি মার খাবো না, আমি মরে যাবো না, আমার বাড়িটা জ্বলে যাবে না, আমি বেঁচে থাকবো। এখন মমতা ব্যানার্জি যদি ক্রাইসিসটা না তৈরি করতেন, যে ক্রাইসিসে একজন বামপন্থী হলে আপনাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় না ওই যে একদম গ্রাউন্ড লেভেলের সমর্থকরা, আমি কর্মী বলছি না, যে সমর্থকরা আগে সিপিএমকে ভোট করতেন, তারা ভয়ে বিজেপিতে গেলেন, সেইটাও হতো না। তো মানে একটা কোট আনকোট সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে আজকাল বিজেমূল, তো এইরকম ভাবে কিন্তু আরেকটা শব্দ আসছে রামবাম। তো এই বিষয়ে তুমি কি বলবে? মানে তোমাদের ভোট তো শিফট হয়েছে, এটা তোমায় মানতেই হবে। সংখ্যাতত্ত্বের মানে আমি যদি ভিত্তিতেও ধরি, ভোট কিন্তু তোমাদের শিফট হয়েছে। তোমার কেন্দ্র বালিতেও শিফট হয়েছে। সেই সমস্ত ভোটারদেরকে তুমি আজকে ফেস করছো যখন ডোর টু ডোর ক্যাম্পেইন করছো, এদেরকে তুমি কি বলছো? একটা আমি তোমার সাথে অ্যাগ্রি করছি যে আমাদের ভোট শিফট হয়েছে, কিন্তু আমাদের ভোট কিন্তু শুধুমাত্র বিজেপিতে শিফট হয়নি। আমাদের যে অ্যানালাইসিস,
তাহলেও 2019 সালে যখন নির্বাচন হচ্ছিল, একটা ভয়ঙ্কর পোলারাইজ নির্বাচন তো, এবং এটা তো পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ড রয়েছে যে বিধানসভায় যারা আগে সিপিএমকেও ভোট করতো, অনেক সময় তারা কংগ্রেসকে ভোট করতো লোকসভা নির্বাচনে। আইডিয়াটা হচ্ছে আমি এমন কাউকে ভোট করবো যে দিল্লিতে সরকার তৈরি করবে। তুমি দেখো কেরালাতে লেফট গভর্নমেন্টের এত ভালো পারফরমেন্স, সেও কিন্তু 2019 সালে মাত্র একটা সিট পেয়েছে। সেখানেই যখন লোকাল বডি ইলেকশন হচ্ছে তারা সোয়াইপ করেছে। 2019-এ যখন ভীষণ একটা পোলারাইজ নির্বাচন হয়, সেই পোলারাইজ নির্বাচনে যারা ধর্মনিরপেক্ষ, যারা বিজেপিকে রুখতে চেয়েছেন, তাদের মধ্যে অনেকে মনে করেছিলেন যে তৃণমূল হয়তো বেটার অল্টারনেটিভ। ফলে যারা আমাদের হয়তো আগে ভোট করেছেন, তার আগের 2014 সালের 16 সালের নির্বাচনে, তারাও সেবার আমাদের মধ্যে যে ধর্মনিরপেক্ষ সেকশনটা, তারা অনেকে তৃণমূলকে ভোট করেছিলেন। এবং বহু মানুষ তৃণমূল থেকেও যাদের মনে হয়েছিল যে মানে বিজেপিকে এবার একটা সুযোগ দেওয়া উচিত, সেইখানেও কিন্তু বহু ভোট বিজেপিতে শিফট হয়েছে। ফলে ওই সমস্ত কিছু শিফট হওয়ার মানে একটা শিফট হয়েছে, আমি সেটা তোমার সাথে অ্যাগ্রি করছি, বাট শুধু বিজেপিতে শিফট হয়েছে এরকম না। আর কোথায় শিফট হয়েছে? অবশ্যই তৃণমূলে শিফট হয়েছে, এটা আমি বলছি। আচ্ছা, মানে যারা তৃণমূলকে রুখতে চেয়েছিলেন তারা বিজেপিতে ভোট করেছেন, এবং আমাদের মধ্যে থেকে যে মানুষগুলো বিজেপিকে রোখার প্রথম যাদের মনে হচ্ছিল প্রাইমারিটি, পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ মানুষ, ইনক্লুডিং কংগ্রেস, ইনক্লুডিং সিপিএম, তাদের মধ্যে অনেকে ক্ষেত্র বিশেষে তারা তৃণমূলকে ভোট দিয়েছে। সেই কারণে ওই যে পার্সেন্টেজের ডিফারেন্সটা। এখন আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, একটা তো হচ্ছে ওই লোকসভার বাইনারি এখন আর নেই, যে পোলারাইজেশন লোকসভায় তৈরি হয়েছিল সেই পোলারাইজেশনের মধ্যে তারা দেখছেন না। এটা আরো বেশি লোকালাইজড। আমি আমার কেন্দ্রের কথা ভাবছি, যখন একটা মানুষ ভোট দিচ্ছেন তারা সেই পার্সপেক্টিভে দেখছেন। তো সেই পার্সপেক্টিভে আমরা আমাদের এজেন্ডা নিয়ে যাচ্ছি। আমরা বলছি যে যা ভুলচুক আমাদের তরফ থেকে হয়েছিল, সেই ভুলচুক শুধরাতে আমরা রাজি। যা যা আমরা করতে পারিনি, কারণ তুমি যদি এবার আমাদের নির্বাচনের প্রার্থী তালিকা দেখো, যারা টিকিট পেলো, তারা প্রত্যেকে তো লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে থেকে উঠে আসা। তুমি যে বলছিলে যে বিরোধী রাজনীতি কি করে করতে হয়, তোমরা করতে পারোনি, আমরা তো 5টা বছরে শিখে নিয়েছি, সেটা শেখার কোনো অভাব হয়নি। তুমি আজকে সৃজন বলো, আজকে মীনাক্ষীদি বলো, এরা বিগত 10 বছরে প্রতিদিন রাস্তায় থেকেছেন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, সাধারণ মানুষের যে ইস্যুগুলো সেগুলো নিয়ে রাস্তায় নেমেছেন। ফলে আমার মনে হয় মানুষ আমাদের দেখে ভরসা পাচ্ছেন। তাদের মনে হচ্ছে যে মেয়েটা কিছুদিন আগে ছেলে মেয়েদের চাকরির দাবিতে ওই নবান্নতে গিয়ে মার খেলো, সেই মেয়েটা যদি বিধানসভার ভিতরে যায় আমাদের ওই কথা বলবে, বা কালকে তিনি আমাদের উপর যদি কোনো আক্রমণ হয় এই মেয়েটা পাশে দাঁড়াবে। এরা এই যুব সম্প্রদায় থেকে উঠে আসছে, এরা অনেক বেশি স্পিরিটেড। তো সেই হিসাবে আমার মনে হয় আমাদের যে বেসিক এজেন্ডা রয়েছে, যে এজেন্ডায় এই দুটো যে দল, সেই দুটো দলের যে ধর্ম নিয়ে রাজনীতি, পরিচিতি নিয়ে রাজনীতি, তার বিপরীতে আমাদের যে মানুষের খেটে খাওয়া প্রতিদিনের যে ইস্যু তাই নিয়ে রাজনীতি, এবং একই সঙ্গে যে নির্বাচনের তালিকা প্রকাশ হয়েছে, এই দুটো মিলিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। এবং আমার মনে হয় মানুষ ফিরবেন, আমাদের কাছেই ফিরবেন। তোমার বিশ্বাস মানুষ ফিরবেন তোমাদের কাছে? আচ্ছা, তুমি একটা অদ্ভুত সমীকরণের কথা বললে, মানে আমি এটা আগেও শুনেছি তোমার মুখে, তোমার পুরোনো ইন্টারভিউগুলোতে আমি দেখেছি যে তুমি বলছো যে লোকসভা ভোটে একটা অন্যরকম ভোট হয়, এখানে যারা সরকার গড়বে সেই ধরনের ইয়েতে ভোট দেন মানুষ, যে সেটা কংগ্রেস হতে পারে, সেটা বিজেপি হতে পারে, যারা সর্বভারতীয় স্তরে সরকার গড়াতে একটা ভূমিকা রাখেন তাদের কথা বলছো। 2011-র আগে কি হতো? 2011-র আগেও তো এরকম নয়। তুমি যদি পার্সেন্টেজ দেখো, লোকসভাতে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক কম ভোট পেতাম, মানে আমি যে ট্রেন্ডের কথা বলছি। এতটা কম তো না, এই 2019-এর ইলেকশনটা একটু অন্যরকম ছিল। আমি 19-এর আগেও যদি চলে যাই, 14তেও কি এতটা? বা আসলে ওই 11-র পরে, আমি 11-র আগের কথা বলছি না আমি ততটা কি ঘাটছে দীপশিতা? আমি প্রশ্নটা হচ্ছে যে তুমি বলছো যে লোকসভাতে সাধারণত সেই সমস্ত দলকে মানুষ প্রেফার করে যারা সর্বভারতীয় স্তরে গিয়ে সরকার বানানোর জন্য লড়ছে, এবং তোমার কি মনে হয় তাহলে বামফ্রন্ট কোনোভাবেই 2000 মানে তোমার পরিসংখ্যান অনুযায়ী 2014 এবং 19-এর কথা তুমি বলছো, আমি 2011-র আগের ভোটগুলোর কথা বলছি, সেখানে তাহলে কি হতো? সেখানে তো বামফ্রন্ট ব্যাপক মার্জিন নিয়ে এগোতো, এবং একটা মানে ওই কিং মেকারের জায়গায় বামফ্রন্ট পৌঁছাতো প্রতিবার। 2001 পর্যন্ত যখন আমরা ইউপিএ 1 তৈরি করলাম, কারেক্ট, তত ওই দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন বিফোর ইন্দো-ইউএস সিভিলিয়ান নিউক্লিয়ার ডিল। তো 2001-এর নির্বাচনটা আমি কেন বলছি গুরুত্বপূর্ণ, প্রথমবার আমরা একটা কেন্দ্রের সরকারের ডিসিশন মেকিং এর জায়গায় ছিলাম, আর সেখান থেকে দাঁড়িয়ে মানুষের মনে হয়েছিল যে এরা শুধুমাত্র রাজ্যের হাল নয়, এদের যদি সুযোগ দেওয়া হয় এরা ইভেন যে ন্যাশনাল পলিসি তাতেও ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে, এবং সেটা অনেকাংশে আমরা ঠিক করেছি। তুমি 100 দিনের কাজ বলো, রাইট টু ফরেস্ট অ্যাক্ট বলো, এই সমস্ত কিছুতে বামপন্থীদের সরকার মানে কেন্দ্রের সরকার পলিসির নির্ধারণে তাদের যে ভূমিকা, সেই ভূমিকায় বামপন্থীরা তাদের প্রমাণ করেছে। কিন্তু তার পরবর্তীকালে ওই আমাদের
উইথড্র করে নেওয়া, সরকার থেকে সমর্থন উইথড্র করে নেওয়া, সেখান থেকে তো বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়েছে যে তাহলে আমরা কাউকে ভোট করবো কেন যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি না হয়, এবং তার ব্যাকলাশ পরবর্তীকালে সেটা আরও বেশি সিভিয়ার হয়েছে। তাই আমি যে থিওরিটা দিচ্ছি আমি এখনই সেই থিওরিতে স্টিক করছি। আমি খালি বলছি কনটেক্সটগুলো আলাদা আলাদা। 2019-এর কনটেক্সট একটা ভীষণ রকম এক্সট্রাঅর্ডিনারি কনটেক্সট, কারণ এনআরসি, সিএ যেভাবে 2014-তে যখন ধরো বিজেপি এসছে তখন কিন্তু নরেন্দ্র মোদীরা এত বেশি হিন্দুত্ব কার্ড প্লে করেনি, বিকাশ ডেভেলপমেন্ট ছাড়া অন্য কিছু বলেনি। 2019-এর নির্বাচনের আগে কিন্তু ওরা অল আউট পরিষ্কার বলছে যে আমরা হিন্দু রাষ্ট্র বানাবো, এনআরসি সিএ হবে, 370 ধারা বিলোপ হবে, ইউনিভার্সাল মানে সিভিল কোড হবে, সবার জন্য একটাই নিয়ম নীতি থাকবে। তো এইগুলো পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ মানুষ, আমি শুধু মুসলমান বলবো না, ধর্মনিরপেক্ষ মানুষ যারা চান না হিন্দু রাষ্ট্র হন, তিনি হিন্দুও হতে পারেন, তাদের মনে হয়েছে যে এর চেয়ে ভয়ঙ্কর হয়তো কিছু আর ডেঞ্জার হতে পারে না। ফলে তারা মনে হয়েছে যে হোয়াট এভার ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ তাকে আমরা ভোট করব। একই সঙ্গে এই 10টা বছরে মমতা ব্যানার্জির যে অত্যাচার সেটাও তো লাগাম ছাড়া হয়েছে, দুর্নীতি, এসএসসি, টেট, রাহাজানি। তো ওই যে রাগ যারা ওই যন্ত্রণার মধ্যে দিয়ে গেলেন তাদের মনে হয়েছে যে আমি অন্য কিছু আর দেখছি না, সরি এই তৃণমূল সরকারটাকে যে কোনোই হোক শায়েস্তা করতে হবে, তাদের যদি বিজেপি আসে আসুক, দেখা যাবে পরে কি হবে। তো এই দুটো একটা ভয়ঙ্কর এক্সট্রিম মাইন্ডসেটের রেজাল্ট 2019-2021-এ তার পুনরাবৃত্তি হবে না এই ভরসা আমার আছে। সেই ভরসা যেমন তোমার রয়েছে, সংযুক্ত মোর্চারও আশা করি সেই একই ভরসা রয়েছে সবার। সংযুক্ত মোর্চা নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই তোমাকে, সেটা হলো গিয়ে কদিন আগেই দেখা যাচ্ছিল যে কংগ্রেস এমন কিছু সিটে তাদের প্রার্থীদেরকে আবার নতুন করে তারা প্রার্থী পদ ঘোষণা করছে জোট হয়ে যাওয়ার পরেও। তো অনেকে বলছেন, রাজনৈতিক মহলের একাংশ এই বিষয়ে বলছেন যে তাহলে সংযুক্ত মোর্চাতে যখন আসন ভাগাভাগি হলো, সবকিছু হলো, এরপরেও এই প্রার্থী বদল, প্রার্থী দেওয়া, এগুলো কেন? তাহলে সংযুক্ত মোর্চার ভবিষ্যৎটা কি? এটা তো ধরো এতগুলো সিটে আমরা অলরেডি ডিক্লেয়ার করছি, তার মধ্যে একটা মানে ডিক্লেয়ার করার পরেও একটা দুটো জায়গায় হতে পারে, সেখানেও আমি শিওর দুটো মানে সংযুক্ত মোর্চার যে নেতৃত্বরা রয়েছেন তারা নিশ্চয়ই এখনো কথা বলছেন এবং খুব শীঘ্রই সেটা সর্ট আউট হবে। কিন্তু আমি বলছি এটা এক্সেপশন, মানে প্রার্থী দেওয়া হয়ে গেছে অলরেডি, উইথড্রর ডেট এখনো শেষ হয়নি। আচ্ছা, বেশ 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 বেশ। আমি আমার এক্সপিরিয়েন্স বলবো, বালিতে এইখানে সংযুক্ত মোর্চার পার্টিকুলারলি কংগ্রেস এবং বামপন্থী যারা রয়েছে ভয়ঙ্কর রকম কোঅপারেশন। আমার কখনো মনে হচ্ছে না ওনারা যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছেন, ভালোবাসছেন, যেভাবে তার কর্মী সমর্থকরা আমাদের মিছিলে একসাথে আমরা রয়েছি। তো হতে পারে কোনো কোনো জায়গায় হয়তো কিছু সমস্যা রয়েছে, আমি খুব হোপফুল, আমি খুব আশাবাদী সেটাকে কথা বলে ঠিক করা যাবে। বাট সার্বিকভাবে আমার মনে হয় না যে একটা ভীষণ রকম কন্ট্রাডিকশন রয়েছে, যে এক জায়গায় আসার একটা কোনো সমস্যা রয়েছে, সেটা আমি মনে করি না। তোমার বিপক্ষের প্রার্থী তৃণমূল এবং বিজেপি, তাদের দুজনের জন্য কি বার্তা দিতে চাও? সবাইকে আমি অল দ্য বেস্ট জানাবো। আমরা সবাই গণতান্ত্রিক পরিবেশে রয়েছি, আমরা সবাই ওই ওথটা নিয়েছি নির্বাচন কমিশনে যখন আমরা ফর্ম ফিল আপ করেছি। সবার কাছে এটাই অনুরোধ রইল যে দেখবেন, একটা তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি ছিল, আমি বারবার সেক্ষেত্রে সব জায়গায় বলি, আমার কাছে ছোটবেলায় নির্বাচন একটা উৎসবের দিন। আমি দেখতাম বাড়ির সামনে চেন ফ্ল্যাগ লাগতো, আলাদা আলাদা দলের আলাদা আলাদা বুথ কমিটি হতো, মানে বুথ ক্যাম্প হতো, সেখানে আলাদা আলাদা দলের লোকেরা বসতেন, তারা একে অপরের বিরুদ্ধে কিন্তু লড়ছেন। কিন্তু এই লাঞ্চের সময় দেখতাম এক জায়গা থেকে আরেক জায়গায় খাবার আসতো, মানুষ একসাথে খাবার খাচ্ছেন। আমি আমার ঠাকুমার হাত ধরে নির্বাচন কেন্দ্রের মধ্যে যেতাম, আমার হাতে কালি লাগিয়ে দিতাম, আমি বলতাম যে আচ্ছা আমিও ভোট দিয়েছি, বাইরে সবাইকে এসে দেখাতাম। একটা উৎসবের পরিবেশ ছিল। এই বিগত কয়েকটা বছরে সেই উৎসবের পরিবেশটা নেই। এত খুন, এত মারামারি, এত রক্তপাত, সেই জায়গাটা যেন আমরা বের করে আসতে পারি। তো আগেও হয়েছে, বামফ্রন্ট আমলে হয়নি। আমি একবারও বলছি না যদি সেটা কোথাও হয়ে থাকে সেটা সঠিক, আমি বললাম আমার এক্সপিরিয়েন্স কি, আমি কিভাবে দেখতে চাই বা আমরা কিভাবে দেখতে চাই। সেটা যদি বামপন্থীরাও করে থাকে, কংগ্রেসও করে থাকে, তৃণমূলও করে থাকে, বিজেপি করে থাকে, এটা সবার কাছে আবেদন। তাই আমি বলছি যে দুজন ওর বিপক্ষে প্রার্থীরা রয়েছে তাদের কাছে আমার এটাই আবেদন রইবে, আমি আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে সাহায্য করব। তারা যেহেতু এখন তারা সরকারে রয়েছেন, একজন কেন্দ্রের আর একজন রাজ্যের, তারাও যেন এটা সুনিশ্চিত করেন যে এইবার নির্বাচনটা মানুষের হোক। সবাই বলছেন, মমতা ব্যানার্জি বলেছেন তিনি উন্নয়ন করেছেন, প্রচুর শ্রী তিনি করেছেন, প্রথম 6 মাসের মধ্যে 100% কাজ শেষ হয়ে গেছিল। নরেন্দ্র মোদীরা বলছেন যে সবকা সাথ হুয়া হ্যায়, সবকা বিকাশ হুয়া হ্যায়। তাহলে আপনার মানুষের উপর আস্থা রাখুন। দেখুন না, আপনার বিরুদ্ধে যিনি বিজেপির প্রার্থী, আগে ছিলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসে, তার দল বলছেন, তার এক্স সুপ্রিমো বলছেন যে সব কাজ হয়ে গেছে, উন্নয়ন হয়েছে, কিন্তু আপনার আপনার বিপক্ষের প্রার্থী বৈশালী কিন্তু বলছেন যে না, কাজ হয়নি, আমি করতে পারিনি, দলে থেকে উনি কাজ করতে পারছিলেন না, উনি বেরিয়ে গেছেন। তো এটা কি আপনার কাছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ কোথাও, যে আপনার দলের আপনার বিপক্ষের প্রার্থী যেখানে দল ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য একটি দলে যোগদান করলো, এবং সেটা কি আপনার কাছে কোথাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াচ্ছে এবার?
আমরা এটাকে অ্যাডভান্টেজ হিসেবে দেখছি না। আমার তো মনে হয় এটা খুব দুঃখের দিন, মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই যে দলবদল, নির্বাচনের আগে নির্বাচনের পরে, এইটা ইন জেনারেল সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি একটা ভীষণ আস্থাহীনতা তৈরি করেছে। আমি তোমাকে খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমিও যখন ভোট দিতে যাচ্ছি লোকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমিও কি আগের বারের মতো যে এমএলএ ছিল তার মতো হবে, তোমার কি দেখা পাওয়া যাবে না? এই যে গণতন্ত্রের ওপর, নেতাদের ওপর, এমএলএ মানে আমার যে জনপ্রতিনিধি যাকে আমি নির্বাচিত করছি তার প্রতি বিশ্বাস চলে যাওয়া, এর চেয়ে ভয়ঙ্কর তো একটা গণতন্ত্র কিছু হতে পারে না। 100 কোটির দেশ আমরা, যে দেশে এত ডিফারেন্সেস, আমরা এত মানে একে অপরের থেকে আলাদা, তবুও আমরা একসাথে রয়েছি, কারণ ওই একটা গণতন্ত্রের উপর আস্থা, ওই সংবিধানের উপর আস্থা। তো আমরা যারা জনপ্রতিনিধিরা যারা নির্বাচিত হয়ে যাচ্ছি, তারা যদি মানুষের আস্থার জায়গাটা এরকম নড়বড়ে করে দিই, সেটা দল বদল হোক, সেটা কাজ না করা হোক, সেটা দুর্নীতি করা হোক, চুরি ডাকাতি করা হোক, তাহলে গণতন্ত্রকে বাঁচানো তো খুব মুশকিল হয়ে যায়। তাই আমি এটাকে অ্যাডভান্টেজ হিসেবে দেখছি না, কারণ আমি এই নির্বাচনটাকে তো একটা নির্দিষ্ট নির্বাচন বা আমার জেতা হারা দিয়ে দেখছি না। এই পশ্চিমবঙ্গের যে সামগ্রিক ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের ভারতের যে গণতন্ত্রের সামগ্রিক ভবিষ্যৎ, সেইটা হিসেবে দেখছি। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা খুব দুঃখের, এটা খুব খারাপ দিক। বেশ, আমি একটা প্রশ্ন তোমায় করবো, সেটা হলো গিয়ে নতুন ভোটার যারা প্রথম ভোট দেবেন এবার, সেই সমস্ত ভোটারদের কাছে তোমার কি আবেদন থাকছে? আমার আবেদন এটাই থাকবে কি নিজের ভোট নিজে দাও। তুমি হতে পারে যে হয়তো আমি যে রাজনৈতিক দলে বিশ্বাসী বা আমরা যে ম্যানিফেস্টো করেছি তাতে তোমার বিশ্বাস নেই, হতে পারে তুমি বিজেপি অথবা তৃণমূলকে ভোট দিতে চাও, কিন্তু তবুও তুমি নিজের ভোটটা নিজে দিও। কারণ এই যে আমাদের ভোট দেওয়ার অধিকার, এটা তো আমরা একদিনে পাইনি। 200 বছরের ইংরেজ রাজত্ব, তার আগে রাজতন্ত্র, সাধারণ মানুষের নির্বাচন করার অধিকার ছিল না। অনেক শহীদ, অনেক রক্তপাত, অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে এই নির্বাচন করার অধিকারটা আমরা পেয়েছি। তাই এই বুথের মধ্যে যদি কোনো দাদা তৃণমূল অথবা বিজেপি অথবা অন্য যে কোনো দলের, তারা যদি হাতের ওই হাতা গুটিয়ে, আমার দলেরও হতে পারে যদি হয়, তারা যদি এরকম কেউ করে, সে মানে দল মত নির্বিশেষে কেউ যদি এটা করে, তাকে রুখে দিতে হবে। যে কোনো কারণেই হোক, কেউ আপনাকে ফোর্স করবে না, কেউ আপনাকে বাধ্য করবে না কোনো নির্দিষ্ট দলের হয়ে ভোট দিতে। তোমার যাকে পছন্দ, তুমি প্রথম ভোটার হিসেবে ম্যানিফেস্টো পড়বে, যারা তোমার কাছে আসছে তাদেরকে প্রশ্ন করবে। প্রশ্ন করাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে তো এটা শেখানো হয় না, বড়রা কিছু বললে চুপ করে শুনতে শেখানো হয়, কিন্তু প্রশ্ন করাটা আমরা যে রাজনীতি থেকে এসেছি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন করো, তোমার যা জানার আছে সেই প্রশ্নগুলো করো। যদি মনে হয় তোমার সামনে যিনি ভোট চাইতে আসছেন তার কাছে উত্তর রয়েছে, তাকে ভোট দাও, নিজের ভোট নিজে দাও। পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাও, ভবিষ্যৎকে বাঁচাও। একবারও তো বললেন না বামফ্রন্ট মনোনীত প্রার্থী দীপশিতা ধরকে ভোট দাও। বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের ভোট করার জন্য আমরা ক্যাম্পেনে যাচ্ছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, তারা পড়বে এবং জানবে। আবেদন তো রয়েছি, কিন্তু যেহেতু এটা প্রথম ভোটারদের আমি বলছি, আর মনে হয় সেটাও একটু ওই মানে পার্টি পলিটিক্স বা নির্বাচনী যে আমাদের ক্যাম্পেন তার উপরে ওঠা উচিত, কারণ আলটিমেটলি এটা দেশ বাঁচানোর, বাংলা বাঁচানোর লড়াই। তুমি কতটা কনফিডেন্ট যে সংযুক্ত মোর্চা এবার সরকার করছে? সম্পূর্ণরূপে কনফিডেন্ট, কারণ এই একটা যে লড়াই আমরা নেমেছি, এই লড়াইয়ে পিছিয়ে আসার জায়গা নেই। আর যদি তৃণমূল অথবা বিজেপির সরকার তৈরি হয়, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। অনেকে তৃণমূলের যারা আগে খুব একটা সন্ত্রাস করতেন, এখন তারা জল মেপে উঠতে পারছেন না যে এরপরে কি হতে পারে, তাদের সরকার আসবে কি আসবে না। বিজেপিরও একই অবস্থা, সবাই খুব কনফিউশনের মধ্যে রয়েছেন। যদি কোনোভাবে এদের দুজনের মধ্যে একজনের সরকার আসে, এদের যা দাঁত নখ সব ভিতরে ঢুকেছে সব কিছু বেরিয়ে পড়বে, আরও বেশি আক্রমণ হবে গণতন্ত্রের ওপর, মানুষের বেঁচে থাকার যে অধিকার সেগুলো আরও বেশি আক্রান্ত হবে। তাই হেরে যাওয়ার বা ওই আলটিমেট যে লক্ষ্য, সেই আলটিমেট লক্ষ্যে পৌঁছানো ছাড়া আমাদের কাছে কোনো অপশান নেই। তোমার কনটেক্সট অনুযায়ী তোমাকে শেষ প্রশ্নটা আমি করি, সেটা হলো তুমি বললে লোকসভা নির্বাচনে যারা সরকার গড়বে তাদের দেখে ভোট দেয়, তো এই মুহূর্তে যেই সমস্ত মানুষরা বামফ্রন্টের পাশ থেকে সরে গেছেন বা সংযুক্ত মোর্চার পাশ থেকে সরে গেছেন এবং অনেকে বিশ্বাস করছেন যে হয় বিজেপি নাহলে তৃণমূল সরকার করবে, তারা কেন আবার সেই একই রিস্ক নেবেন যেটা তারা লোকসভাতে নেন না নর্মালি? 2019-এর পর একটা খুব গুরুত্বপূর্ণ বছর আমাদের সামনে ছিল 2020, লকডাউন, করোনা ভাইরাস, এবং আমরা দেখলাম পশ্চিমবঙ্গ বা ভারতের মানুষের জন্য এর চেয়ে ডিফিকাল্ট, এর চেয়ে কঠিন সময় বিগত কয়েকটা বছরে আসেনি। আমি তখন দিল্লিতে হঠাৎ করে লকডাউন ঘোষণা, হাজার হাজার পরিযায়ী শ্রমিক তারা রাস্তায় হাঁটছেন, মারা পড়ছেন, অনাহারে মারা পড়ছেন, এবং ওই রকম একটা ভয়ঙ্কর সময় সরকারের যা রোল হওয়া উচিত ছিল, কেন্দ্রের সরকার হোক অথবা রাজ্যের সরকার, তারা করেননি।
নরেন্দ্র মোদী বাড়িতে বসে দাড়ি বাড়িয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার চেষ্টা করেছেন, মন কি বাত বলেছেন, কিন্তু ভারতের সাধারণ মানুষের মন কি বাত কি সেটা তিনি শোনেননি। মমতা ব্যানার্জি এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল দাগ কেটেছেন, পাবলো পিকাসো হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আটকে পড়েছেন তাদের ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করেননি। ওই লকডাউনের সময় আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে একটা হেল্পলাইন চালু করি, যেখানে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা আটকে পড়েছেন প্রতিদিন অ্যাটলিস্ট 150 থেকে 200টা আমরা ফোন পেতাম। যেখানে যেখানে সম্ভব হয়েছে, কেরালাতে আমাদের সরকার রয়েছে, সংগঠন রয়েছে, আমরা পৌঁছে গেছি, খাবার পৌঁছে দিয়েছি, জল পৌঁছে দিয়েছি। এমনকি যেখানে আমাদের সেরকম সংগঠন নেই, মহারাষ্ট্র, পুনে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, সমস্ত জায়গায় আমাদের কমরেডরা যেভাবে পেরেছেন ওই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। দিল্লিতে আমরা অনেক লম্বা একটা ক্যাম্প চালিয়েছি, পশ্চিমবঙ্গের বহু মানুষের সাথে আমাদের দেখা হয়েছে, মাসের পর মাস তাদের খাওয়ার দাওয়ার সব বন্দোবস্ত আমরা করেছি। এবং পশ্চিমবঙ্গের বুকে আমরা সবাই জানি, শ্রমজীবী ক্যান্টিন হোক, জনতার হেসেল হোক, বাড়ির মানে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হোক, স্যানিটাইজেশন মানে স্যানিটাইজ করা হোক, রোগীকে বাইকে বসিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হোক, এই মানে ভয়ঙ্কর দুর্দিনে মানুষ দেখেছে তার বন্ধু কারা কারা সরকারে না থেকেও তাদের দরকারে ছিলেন। আমরা তো বলি যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। জ্যোতি বসু বলে গেছেন যে মানুষ ইতিহাস রচনা করবে। তো মানুষ নিজের যে জীবনের শিক্ষা, তার দুর্দিনে যারা তাদের পাশে থেকেছেন, সেই জীবন বোধ থেকে, সেই জীবন শিক্ষা থেকেই আমাদের কাছে ফিরে আসবেন। যাদের তারা দরকারে পেয়েছেন তাদের দিয়েই তারা সরকার বানাবেন। অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনার আগামী নির্বাচনের জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।